সরকার মূল হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং তার সাহায্যকারী আলমগীর শেখকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। এই দুজনকে গ্রেফতারের ব্যাপারে রাষ্ট্র যেন আমাদের সাথে এক নির্মম নাটকে মেতেছে। পুলিশ এতদিন জল ঘোলা করে গতকাল সংবাদ সম্মেলন করে এই সেদিন সংবাদ সম্মেলন করে জানায় যে এই দুই মূল আসামি হত্যাকাণ্ডের পরপরই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সীমান্ত পাড়ি দিয়ে তারা মেঘালয় রাজ্যের তুরা শহরে পৌঁছেছে। আমাদের জিজ্ঞাসা, ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার পরপরই এই আসামিদেরকে গ্রেফতার করার জন্য কেন সীমান্তগুলোতে রেড অ্যালার্ট জারি করা হলো না? এই দুজন পালিয়ে গিয়েছে বুঝলাম, সেটা স্বীকার করতে রাষ্ট্রের কেন এতদিন সময় লাগলো? কেন এই রাষ্ট্রীয় বাহিনী এতদিন জল ঘোলা করে এরপর এসে দায় স্বীকার করলো? অথচ বেশ কিছু মিডিয়া এবং সাংবাদিককে আমরা ফয়সাল এবং আলমগীরের পালিয়ে যাওয়ার ব্যাপারে রিপোর্ট করতে দেখছি, কিন্তু পুলিশ সে সময় তা স্বীকার না করলেও এতদিন পর স্বীকার করার মানে কি? পুলিশ কেন এত স্লো যে পুলিশের তদন্তের পূর্বেই সাংবাদিকদের তদন্ত সম্পন্ন হয়ে যায়? নাকি বাহিনীগুলো নিজেরা নিজেদেরকে নিয়ে এমন নাটক সাজাচ্ছে? আমাদের দেশের আভ্যন্তরীণ তথ্য বিদেশে থাকা এক বা একাধিক ব্যক্তিদের নিকট থেকে আমাদেরকে কেন পেতে হবে? পুলিশের আগেই কেন মিডিয়াগুলো গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করতে সমর্থ হচ্ছে? তাহলে কি ধরে নিব এজেন্সিগুলো টাকার বিনিময়ে তথ্য বিক্রি করে আমাদেরকে অন্ধকারের মধ্যে রাখছে? অনেকেই ধারণা করছে ওসমান হাদির মৃত্যুর সাথে এজেন্সিগুলো জড়িত। এজেন্সির তথ্য যেভাবে বাহিরে বসে থাকা কথিত সাংবাদিকদের মাধ্যমে আমরা ফেসবুকের পোস্টে জানতে পারছি, তাতে এই চিন্তা মোটেও অমূলক নয়। হাসিনার আমলে এজেন্সিগুলো টাকা কামাই করেছে গুম, খুন, কিডন্যাপের মাধ্যমে। তাহলে এই আমলে কি এজেন্সিগুলো তথ্য বিক্রির মাধ্যমে তাদের সে অভাব পূরণ করছে? যে এজেন্সি বাহিরে খবর পাচার করে তাদেরকে আমাদের কোনো দরকার নেই। আর অনতিবিলম্বে মূল খুনিদের গ্রেফতার করতে হবে। কারা খুন করিয়েছে সেই জবাবও আমরা এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে স্পষ্টভাবে পাইনি। যাদেরকে গ্রেফতার করা হয়েছে খুনে তাদের দায় কতটুকু তাও এখন পর্যন্ত পুলিশ স্পষ্ট করতে পারেনি। শহীদ ওসমান হাদি হলেন জুলাই অভ্যুত্থানের একজন সাহসী যোদ্ধা। অভ্যুত্থানের পর যখন নানা দল নানা মতে নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, তখন শহীদ ওসমান হাদি জুলাই রক্ষার জন্য সামনে এগিয়ে এসেছিলেন। সেই ওসমান হাদিকে হত্যার পর তিনটে সপ্তাহ চলে গেল, অথচ হাদি ভাইয়ের খুনিদের বিচার তো দূরের কথা, কাউকে আজও পর্যন্ত গ্রেফতারও করতে পারেনি। সত্যিকার খুনের সাথে জড়িত এমন কাউকে গ্রেফতারও করতে পারেনি। বাহিনীগুলোর যত রকমের চৌকসতা আছে তা শুধু বরাদ্দ এই দেশের হুজুরদেরকে গ্রেফতার করার জন্য। প্রথম আলো আর ডেইলি স্টারের মায়া কান্না থামানোর জন্যই বাহিনীগুলোর যত ছুটোছুটি, কিন্তু ওসমান হাদির মতো সাহসী সন্তানদেরকে হত্যা করে নাকের সামনে দিয়ে পালিয়ে গেলেও বাহিনীগুলোর ঘুম তখন ভাঙে না। ফ্লাইওভার থেকে আওয়ামী সন্ত্রাসীরা ককটেল নিক্ষেপ করে সিয়াম মজুমদারের মতো গরিব সন্তানদেরকে হত্যা করলেও পুলিশকে কাউকে গ্রেফতার করতে দেখা যায়নি। পুলিশ ব্যস্ত প্রথম আলো আর ডেইলি স্টারের মায়া কান্না থামানোর জন্য। প্রথম আলো, ডেইলি স্টার এরা কার শত্রু না এই দেশে? এরা দশকের পর দশক ধরে তাদের ভুল এডিটোরিয়াল পলিসির জন্য এই দেশের মানুষদেরকে শত্রু বানানোটা কি যেন তাদের মন্ত্র বানিয়েছিল। কোনো জবাবদিহিতা নেই। দুটো পত্রিকা মিডিয়া সাম্রাজ্য লিড দিয়ে ফ্যাসিবাদ কায়েম করলো, অতঃপর সেই ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে সর্বোচ্চ শক্তি ব্যয় করলো, অথচ রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান এদের জবাবদিহির ব্যবস্থা করতে পারল না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আওয়ামী আমলে জুলাই অভ্যুত্থান ব্যতীত যতগুলো গণহত্যা হয় তার প্রত্যেকটি গণহত্যাকে প্রথম আলো এবং ডেইলি স্টার হোয়াইট ওয়াশ করে, উল্টো ভিকটিমদের কাঁধেই সমস্ত দোষ চাপিয়ে দেয়। গুম খুনের সাথে জড়িত পুলিশদেরকে হিরো হিসেবে জাতির সাথে পরিচয় করিয়ে দেয়। এর কি কোনো জবাবদিহি নেই? এই দেশের মানুষ আশার স্বপ্ন বুনেছিল যে বর্তমান সরকার হয়তোবা এই দুই মিডিয়া হাউসকে জবাবদিহির আওতায় আনবে। না, সেই আশার গুড়ের বালি। উল্টো প্রথম আলো এবং ডেইলি স্টার ইস্যু আসলে এই সরকার যেন
তাদের নিরপেক্ষতাকে সাইড করে এই দুই পত্রিকার সাথে গাঁট বাঁধার জন্য প্রস্তুত হয়ে যায়। সবকটা সংস্কার কমিশন এবং একটার পর একটা নতুন উপদেষ্টা বানানো হলো প্রথম আলো এবং ডেইলি স্টার সংশ্লিষ্ট লোকজনদেরকে, যারা প্রথম আলোর আশ্রয়ে সুদীর্ঘ কাল জুড়ে ফ্যাসিজমকে লালন পালন করে এসেছে। প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা দুটো বাংলাদেশের অস্তিত্বেরও বিরোধী। তারা তাদের নিজস্ব সুশীলদের দ্বারা যুগের পর যুগ এই দেশের শুরু অর্থাৎ 47কে অস্বীকারের বয়ান তৈরি করে যাচ্ছে। ধর্মের ভিত্তিতে রাষ্ট্রবাদ ঠিক হয়নি, এই বচন থেকেই যেন তাদের ইতিহাসের বচন শুরু হয়। শাহবাগে যখন একদিকে উচ্ছৃঙ্খল বাম আওয়ামীদের ফ্যাসিবাদী আন্দোলন চলছে, তখন অন্যদিকে চলছিল বিরোধী দলসমূহের নানা ধরনের হরতাল, মিছিল এবং বিক্ষোভ, যেগুলোকে প্রথম আলো গম সর্বদা তাণ্ডব শিরোনামে পত্রিকাতে নিয়ে আসতে থাকে। পুলিশের গুলিতে সে সময় বিরোধী দলগুলোর অসংখ্য মানুষ নিহত হলেও প্রথম আলো কখনো তাদের দলীয় পরিচয় দেবার চেষ্টা করেনি। তারা কিভাবে সেই ঘটনার সময় নিহত মানুষগুলোকে না মানুষ বানিয়েছে, আমরা তাদের কিছু শিরোনাম শুনলে সহজে বুঝতে পারব। যেমন, কক্সবাজারে সংঘর্ষ, গুলি, নিহত 3, 144 ধারা জারি। আওয়ামী লীগের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে সেসব আন্দোলনকে প্রথম আলো এভাবে মানুষের চোখের সামনে থেকে সরিয়ে দিতে থাকে, কিন্তু অন্যদিকে টানা শাহবাগের 50দের আন্দোলনকে তারা শিরোনামে আনতে থাকে। শাহবাগ হয়ে ওঠে একটি রাষ্ট্র, বিকল্প রাষ্ট্র। যেদিন মরহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসির রায় হয়, যে রায়ের পূর্বে সাইদি সাহেবের মামলার অন্যতম সাক্ষী শুকরঞ্জন বালিকে গুম করে ফেলা হয়, সে প্রশ্নবিদ্ধ বিচারের বিরুদ্ধে সারা দেশের আপামর জনগণ বের হয়ে আসলে পুলিশের গুলিতে নির্মমভাবে মানুষের মৃত্যু হতে থাকে। অথচ প্রথম আলো সেই সব মানুষদের শুধুমাত্র একটা সংখ্যা হিসেবেই প্রকাশ করে, যেন তারা দলবিহীন, পরিচয়বিহীন, রাষ্ট্রবিহীন এক দঙ্গল মানুষ। সেদিন তাদের শিরোনাম ছিল সাইদির ফাঁসি, সহিংসতায় নিহত 37। অন্যদিকে একই দিনে তাদের নিউজের অন্য শিরোনাম হলো ফাঁসির খবরে উদ্বেলিত শাহবাগ। এরকম অমানবিক শিরোনাম দিতেও প্রথম আলো গম একটু ভুল করেনি। প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের সাংবাদিকতার নীতি অতিক্রমের চরম উদাহরণ রাখে হেফাজতে ইসলামের ব্যাপারে। 5 মে সারাদিন প্রথম আলো তার ফেসবুকের মাধ্যমে হেফাজতে ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীকে উস্কাতে থাকে। হেফাজত কোরআন পুড়িয়েছে, দোকান পুড়িয়েছে, গাছ কেটেছে ইত্যাদি নানা ক্যাপশন দিয়ে ছবি প্রচার করতে থাকে। শাপলা গণহত্যার পরের দিন 6 মে প্রথম আলোর কোন শিরোনামে আগের রাতে হেফাজতে ইসলামের উপর হওয়া নির্মম ক্র্যাকডাউনের কোন ছিটে ফোঁটাও উল্লেখ ছিল না। উল্টো হেফাজতের উপস্থিতিকে ধ্বংসযজ্ঞ নাম দিয়ে খবর প্রচার করে প্রথম আলো। হাসিনা বিরোধী যত আন্দোলনে হেফাজতে ইসলাম রাস্তায় নেমেছে, সেগুলোর সবগুলোকে প্রথম আলো গম তাণ্ডব হিসেবে চিহ্নিত করেছে। বিভিন্ন গবেষণায় দেখা যায় প্রথম আলো সবচেয়ে বেশি কঠোর শব্দ চয়ন করে জামাত ইসলামী এবং হেফাজত ইসলাম কেন্দ্রিক ঘটনাগুলোতে। সেখানে তাণ্ডব, বর্বরতা, আতঙ্ক, চোরাগোপ্তা হামলা, ধ্বংসযজ্ঞ, যুদ্ধক্ষেত্র, কালো অধ্যায় এগুলোই যেন নিয়মিত শব্দ হয়ে ওঠে। প্রথম আলো কোনো একটা সিঙ্গেল রিপোর্টও পাওয়া যাবে না যেখানে আওয়ামী আমলে জঙ্গি দমনের নামে পরিচালিত অভিযানগুলো কোনোটার ব্যাপারে তারা বিন্দু মাত্র কোনো প্রশ্ন তুলেছে। ঘটনায় দেখানো লোকগুলো কিভাবে সেখানে একত্রিত হলো, কিংবা এতগুলো মানুষ কোথায় ছিল, তারা কেন একজন জীবিত বেঁচে রইল না, কোনো কিছুর ব্যাপারে প্রথম আলো একটি বারের জন্য প্রশ্ন তোলেনি। উল্টো প্রথম আলো আর আওয়ামী সরকারের গুম খুনের বাহিনী একত্র হয়েই যেন জঙ্গি নাটকগুলো পরিচালনা করত। এজন্য প্রথম আলোর রিপোর্টার হাসিনা আমলের অন্যতম গুম বাহিনী সিটিটিসি কর্তৃক পুরস্কৃতও হয়। অর্থাৎ এই দেশের মুসলিম সমাজকে দমানোর জন্য এই মিডিয়া গম এমন কোনো উপায় নেই যা অবলম্বন করেনি। এই দেশের মুসলমানদের বিরুদ্ধে হাসিনার সর্বপ্রকার জুলুমকে প্রথম আলো গম বৈধ করে তোলে।
হাসিনার গুম বাহিনী দ্বারা সংগঠিত জঙ্গি নাটক নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া প্রশ্ন তুললে প্রথম আলো সেই প্রশ্ন তোলাকেও প্রশ্নবিদ্ধ করার জন্য একাধিক কলম ছাপায়। ডেইলি স্টার টেরর স্ট্রাক ব্যাকস ইটস বাস্টার শিরোনাম দিয়ে কলাম ছাপিয়ে সো-কল বিডিআর বিদ্রোহের দায়ও ইসলামপন্থীদের উপর চাপিয়ে দেওয়ার জঘন্য চেষ্টা করেছিল। এছাড়া উভয় পত্রিকাই হাসিনার এতটাই গুণমুগ্ধ হয়ে উঠেছিল যে ভারতের সাহায্যে সংগঠিত বিডিআর হত্যাযজ্ঞের কোথাও তারা ভারতের নিদর্শনটি পর্যন্ত খুঁজে পায়নি এবং বিদ্রোহ দমনে হাসিনার ভূয়সী প্রশংসা করে অসংখ্য কলাম তাদের পত্রিকাগুলোতে তারা প্রকাশ করেছিল। একটা সময় আওয়ামী লীগের অধীনে থাকা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যখন গুম প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে থাকে, তখন প্রথম আলো এবং ডেইলি স্টার এদেশের মুসলিম জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনাচরণকেও জঙ্গি আচরণ হিসেবে দেখানোর চেষ্টা করে। সন্তানের মনের খবর রাখতে হবে, আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো ইত্যাদি শিরোনামে দিনের পর দিন এদেশের মুসলমানদের সাধারণ আচরণকে জঙ্গিবাদ হিসেবে দেখানোর চেষ্টা করে। প্রথম আলো এবং ডেইলি স্টার 1/11 সময় প্রধান রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে যথেচ্ছ মিথ্যাচার এবং প্রপাগান্ডামূলক রিপোর্ট করে যা রাষ্ট্রীয় কাঠামোকে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল অত্যন্ত সফলভাবে। সে সময়ে প্রথম আলো পত্রিকার কিছু শিরোনাম উদাহরণ হিসেবে যদি উল্লেখ করি, তাহলে আমরা দেখতে পাই তাদের শিরোনামগুলো হলো তারেকের স্বেচ্ছাচারিতার অনেক নজির বগুড়ায়, 20 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বাবর, খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চেয়েছিলেন তারেক, পাকিস্তান, কুয়েত ও সৌদি থেকে 300 কোটি টাকা দিয়েছিল বিএনপিকে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেব মন্তব্য প্রতিবেদন লেখেন তারেকের দুর্নীতির বিচার হতে হবে শিরোনামে। আর বর্তমানে তাদের কাছে শুধু তারেক জিয়াই নয়, বরং তার বিড়ালটিরও দারুণ ভক্ত তারা। যে সংবাদ শিরোনামগুলো বললাম ইত্যাদি নানা ধরনের এজেন্সি কর্তৃক সাপ্লাইকৃত খবর প্রথম আলো এবং ডেইলি স্টার প্রচার করে বিএনপিকে দুর্বল করে তোলে। পুরো রাষ্ট্রযন্ত্র বিএনপির বিরুদ্ধে শক্তিশালী হয়ে ওঠে। এর বিপরীতে আওয়ামী লীগকে জনগণের নিকট একটি নীতিগত শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে পরিচয় করানোর জন্য তারা তাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু ব্যয় করে। প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা দুটো এভাবেই ক্ষমতার কেন্দ্রকে বিদেশি শক্তির সাহায্য নিয়ে একমুখী করে তোলে, যার ফসল হিসেবে আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়। জিওপলিটিক্সের দোলাচলে আজ হয়তোবা বিএনপির নেতারা প্রথম আলো এবং ডেইলি স্টারের এই সকল ষড়যন্ত্র ভুলে যাবেন, কিন্তু একজন তৃণমূল কর্মী সে কি করে ভুলতে পারে? কিছুতেই ভুলতে পারে না, কারণ তারা তাদের এই যে ষড়যন্ত্র এর কারণে অনেকেই অসংখ্যভাবে আপনার নানা রকম জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই পত্রিকা দুটো শুধুমাত্র যে 1/11 সময় রাষ্ট্রের ক্ষমতাকে আওয়ামী লীগের নিকট কুক্ষিগত করার চক্রান্ত করে শুধু এরকমই নয়, এই ক্ষমতা যেন আওয়ামী লীগের নিকট বছরের পর বছর, দশকের পর দশক টিকে থাকে সেই ব্যবস্থাও গ্রহণ করে। আওয়ামী আমলে সমস্ত বিরোধী রাজনৈতিক দলসমূহকে ক্ষমতাহীন করার চক্রান্ত হিসেবে শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের নাম দিয়ে যে ফ্যাসিবাদী আন্দোলন শুরু হয়, সেই ফ্যাসিবাদী আন্দোলনের প্রতি প্রথম দিন থেকেই প্রথম আলো এবং ডেইলি স্টার একাত্মতা জানাতে থাকে। কোন মিডিয়া যে কতটা নির্লজ্জ আর বেহায়া হতে পারে তার উদাহরণ ছিল এই দুটো মিডিয়া। আইসিটি থেকে যখন মরহুম কাদের মোল্লা রহিমাহুল্লাহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সেই দণ্ডের বিরোধিতা করার জন্য শাহবাগে গুটি কয়েক বাম এবং আওয়ামী গোষ্ঠী একত্র হয়ে বিচারিক আদালতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনের পর দিন আন্দোলন করতে থাকে। আর সেই আন্দোলনের সর্বোচ্চ কভারেজ প্রথম আলো এবং ডেইলি স্টার নামক এই মিডিয়া